সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। লালনের গান, আব্বাস হুজুরের গান, আব্দুল আলমের গান, এই গানগুলো আমাদের বাংলার ঐতিহ্য। একদম তৃণমূল থেকে উঠে আসা গানগুলো দিয়ে আমাদের সঙ্গীত জগৎ এবং সাংস্কৃতিক পরিমণ্ডল সমৃদ্ধ হয়েছে। হাজার হাজার বছর আগে এই বাংলাদেশের বদ্বীপ ছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে জেগে ওঠা এই বদ্বীপে একটা উর্বর ভূমি। এখানে দ্রাবিড় রাষ্ট্র এবং তারা বারবার এখানে জলস্থান বলেন, ঘূর্ণিঝড় বলেন, সিডর বলেন, সমুদ্রের পাড়ে বসবাস করার কারণে প্রতিরোধ করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে এবং তাদের উপর আক্রমণ হয়েছে। বর্গীদের আক্রমণ হয়েছে, আর্যদের আক্রমণ হয়েছে, দস্যুদের আক্রমণ হয়েছে, মোগলদের আক্রমণ হয়েছে, দিল্লির আক্রমণ হয়েছে এবং পাকিস্তানের আক্রমণ হয়েছে। তা প্রতিহত করছে এই বদ্বীপের মানুষরাই কিন্তু প্রতিহত করছে। এবং এই বদ্বীপের মানুষ, আমরা যারা বঙ্গ বা বাংলাদেশে বসবাস করি, আমাদের পূর্বপুরুষের অনেক গৌরবের ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো আপনাদের জানা দরকার। এই কথা বলবেন না প্লিজ, এই জিনিসগুলো জানা দরকার। এই কারণেই আজকে যারা আপনার যুবক, আজকে যারা তরুণ তরুণী, তারা বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে অনেকে জানেন না। হাজার বছরের যে আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমার অহংকার, এগুলো আমাদের জানতে হবে এবং আমাদের নতুন প্রজন্মকে এগুলো পৌঁছে দিতে হবে। একটা মেলবন্ধন তৈরি করতে হবে অতীত এবং বর্তমান। আপনারা যারা চায়না, আপনারা দেখেছেন যে ড্যান্স যারা করে চায়না, হ্যাঁ, সেই চায়না সেই ড্যান্সের মধ্য দিয়ে তাদের ইতিহাস তুলে ধরে, নাটকের মধ্য দিয়ে তার ইতিহাস তুলে ধরে, গানের মধ্য দিয়ে তার ইতিহাস তুলে ধরে। কেন ধরে? চায়নার অতীত অনেক গর্বের, অনেক গৌরবের, অনেক অহংকারের। এই জিনিসগুলো তুলে ধরে এই কারণেই নতুন প্রজন্ম জানে যেন সেই গর্বের একটা অংশীদার হতে পারে এবং তারা সেভাবে তৈরি হবে। আজকে বাংলাদেশের আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের মেসেজ পৌঁছাতে হবে। যে কথাটা আমাদের বন্ধুরা এখানে অনেকে বলেছেন যে ভাষা আন্দোলনের জন্য আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। এটা ছেলেমেয়ে কোনো বিষয় না। আমরা 4.5 কোটি মানুষ ছিলাম, বাংলা ভাষায় কথা বলতাম, আর পশ্চিম পাকিস্তানের 4.5 কোটি মানুষ ছিল। ওই 4.5 কোটি মানুষের উর্দু ভাষাটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার বিরুদ্ধে সালাম, রফিক, বরকত, জব্বার রক্ত দিল ঢাকার রাজপথে এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এই যে আন্দোলন, এই আন্দোলনটা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেল। আজকে জাতিসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে এবং 8ই ফাল্গুন বা আমরা 21 ফেব্রুয়ারি বলি, এই দিনে সারা পৃথিবী মাতৃভাষা দিবস পালন করে। এটা আমাদের অহংকার, এটা জানতে হবে আমাদের অহংকার এটা। আর 71 যুদ্ধ একটা বিশাল ব্যাপার। এটা আমাদের এই গ্রামের সন্তানরা, ছেলেরা, তরুণরা, কৃষকরা গামছাকে রঙ্গি পড়ে রাইফেল নিয়ে পাক হানাদার বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা গৌরবের বিষয়। এই স্বাধীনতার যুদ্ধ আমাদের কেউ কিন্তু অর্জন করে দিয়ে নাই, আমাদের সন্তানরা অর্জন করেছে। এটা কারণ দয়ার দান নয়, এটা বাংলাদেশের জনগণের অর্জিত এক সম্পদ। এই সম্পদ আমাদের গর্বে, আমাদের অহংকারে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমাদের সংস্কৃতি শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য সংস্কৃতি না। এখানে কিন্তু সমতলে আমরা বাংলা ভাষাভাষী যারা মানুষ আছি, তাদের পাশাপাশি পাহাড়ে যারা বসবাস করেন, 49টি নৃতাত্ত্বিক গোষ্ঠী যাদেরকে বলা হয়, গারো বলেন, হাজং বলেন, মণিপুরি বলেন, চাকমা বলেন, সমস্ত এই জাতিগোষ্ঠীর একটা ভাষা আছে। যে গানগুলো আমাদের মেয়েরা এখানে করলো, নাচ নৃত্য করলো, যে কবিতা আমরা আবৃত্তি করে যা ভক্তি ভাষায় কথা বলি, তারা তাদের ভাষায় কথা বলে, তাদের ভাষায় গান গায়, তাদের ভাষায় নৃত্য পরিবেশন করে। আজকে যদি আমরা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মতন তাদেরকে বৈষম্য স্বীকার করি, অর্থাৎ আমি বাংলা ভাষা করি বলে প্রাধান্য বিস্তার করবো, এটা হতে পারবে না। তাদের অধিকার দিতে হবে। কি করতে হবে? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব চিন্তা করলেন আমাদের একটা জাতিসত্তার পরিচয় দিতে হবে। সেই পরিচয়টা কি? আমরা বাংলাদেশি। এই টেরিটরির মধ্যে যারা বসবাস করেন, সর্বত্র যারা বসবাস করেন, এখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, এখানে চাকমা আছে, হাজং আছে, গারো আছে, পাহাড়ি, মণিপুরি আছে। সবার একটা ভাষা, সংস্কৃতি, চিন্তা ভাবনা এখানে প্রতিফলন করতে হবে। সেই প্রতিফলনটা হলো বাংলাদেশি জাতীয়তার আলোকে আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের রাজনীতি হতে হবে।
বাংলাদেশ কেন্দ্রিক হতে হবে। এই সার্বভৌমত্বের মধ্যে যারা বসবাস করি আমরা কখনো পরাভব মানে নাই, যে কথা একটু আগে আমি বললাম। অতএব পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি। ৭১-এর সময় দেখলাম যে আমাদের অনেক নেতৃবৃন্দ পালিয়ে গেলেন ভারতে, অনেক নেতৃবৃন্দ তারা আত্মসমর্পণ করতে গেলেন। একজন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বাজার কেন্দ্র থেকে এই দুর্দশা জাতিকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এবং স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে ফুলিংয়ের মধ্যে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো যে একজন মেজর আমাদের সাথে আছে, আমরা ঝাঁপিয়ে পড়ি স্বাধীনতা যুদ্ধে। সেই সময় জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এদেশে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আবার 1975 সালে 7ই নভেম্বর এই দেশের যখন স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব বিলীন হওয়ার পথে, ধ্বংস হওয়ার পথে, ভারত যখন আধিপত্যবাদ বিস্তার করার জন্য আমাদের পতাকাকে তছনছ করে দিচ্ছে, আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করতেছে, সেই সময় এই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সার্বভৌমত্বকে রক্ষা করা হয়েছিল। বন্দী দশা থেকে জিয়াউর রহমানকে উদ্ধার করে এনে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করা হয়েছিল। জিয়াউর রহমান সাহেব রাজনীতিকে নতুন ধারা দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে আমাদের রাজনীতি। এবং আমার মনে আছে আমি তখন সাধারণ সম্পাদক ছিলাম জিয়াউর রহমানের সময়, কবি আল মহম্মদ সভাপতি ছিলেন। তখন আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠা পরিষদ হলো, সেখানে আমি সদস্য ছিলাম, সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম। সেখানে বলা হলো যে সংস্কৃতি নীতিমালা কি হবে। জিয়াউর রহমান সাহেব বললেন, আমার বাংলাদেশের মাটির থেকে উৎসাহিত যে চেতনাবোধ, যে চিন্তা ভাবনা মানুষের, এটি হবে আমার সংস্কৃতি। জীবন বোধ হবে আমার সংস্কৃতি, জীবন ঘনিষ্ঠ সংস্কৃতি, যা সুন্দর, যা সত্য, যা জীবন ঘনিষ্ঠ, সেটি হবে আমাদের সংস্কৃতি। অতএব আধিপত্যবাদী সংস্কৃতি, সম্প্রসারণবাদী সংস্কৃতি বা পশ্চিমা সংস্কৃতির ধারায় আমাদেরকে নষ্ট হলে চলবে না, আমাদের সাথে ধারণ করতে হবে। এই মেয়েরা নাচলো লালনের গানের উপর, কত সুন্দর নাচ দেখলেন। কবি নজরুলের গানের উপর নাচলেন, কত সুন্দর দেখেন আপনারা। এই জিনিসটা আনতে হবে। আজকে আমাদের অনেক সম্পদ আছে, গৌরবের সম্পদ, এই সম্পদগুলো আমাদের তুলে ধরতে হবে সংস্কৃতির মধ্য দিয়ে। তাই আজকে যে আয়োজন করেছে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন, আমি মনে করি যে আজকের সাংস্কৃতিক জগতে নতুন ধারা সৃষ্টি করতে হবে আপনার সবাইকে। শিল্প জগতে যাবেন না, আপনার শিল্প অবস্থানে যাবেন না, এটা হতে পারে না। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি, আপনি আমাদের এমপিসিতে যেতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজি হলেন। তখন ছোট্ট একটা রাস্তা ছিল, আপনার ফার্মগেট থেকে তেস্তুরি বাজার হয়ে ছোট্ট একটা সিরিজগড়ের পাশে রাস্তা ছিল। রাস্তাতে জিয়াউর রহমান সাহেব এমপিসিতে আসলেন, এসে দেখলেন যে ঘিঞ্জি অবস্থায় এমপিসি উনি এইভাবে চলতে পারে না। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলচ্চিত্র পৃথিবীতে চলবে না, পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। টেলিভিশন যেমন চলচ্চিত্র রঙিন করেছেন জিয়াউর রহমান সাহেব, তেমনি চলচ্চিত্রকে রঙিন করার জন্য উনি একটা ফান্ড দিলেন, যে ফান্ডে আজকে জহিদান কালার ল্যাবরেটরি হয়েছে। জিয়াউর রহমান বললেন, চলচ্চিত্র শিল্পকে আমি আরো প্রসারিত করতে চাই, বিশ্ববাজারে চলচ্চিত্রকে প্রদর্শিত করতে চাই। কি করতে হবে? জিয়াউর রহমান সাহেব 101 একর জমি কবি করে দিয়ে গেলেন এমপিসিকে। জিয়াউর রহমান বললেন, এই শিল্পীদের জন্য আমার সাহায্য করতে হবে দুস্থ শিল্পী যারা জীবনের শেষ পর্যায়ে এসে কোনো কাজ করতে পারে না, তাদের জন্য দুস্থ শিল্পী কল্যাণ সংস্থা করে গেলেন জিয়াউর রহমান সাহেব। আর শিল্পীদের জন্য বললেন, ভালো ছবি নির্মাণ করেন, আমি অনুদান প্রথা চালু করে দিলাম। আজও অনুদান প্রথা চলছে। আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করলেন জিয়াউর রহমান সাহেব। এই যে আজকে যত পুরস্কার বলেন চলচ্চিত্রের জন্য এগুলো করেছেন জিয়াউর রহমান সাহেব। সংস্কৃতির এই যে বিল্ডিং গুলো দেখেন, বড় বড় শিল্পকলা বিল্ডিং, উনি বললেন যে এই যে টিএসসি থেকে শুরু করে সরাসরি উদ্যান, রমনা পটমূল এবং এই শিল্পকলা একাডেমির একটা সাংস্কৃতিক বলয় হবে। এই সাংস্কৃতিক বলয়ের মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে। মানুষের ক্ষুধা নিবারণের জন্য সংস্কৃতি দরকার, মানুষের অন্তরের ক্ষুধা নিবারণের জন্য সংস্কৃতি দরকার। এই সংস্কৃতির জন্য কি করতে হবে? সংস্কৃতি একটা বলয় সৃষ্টি করলেন জিয়াউর রহমান সাহেব। এইভাবেই সংস্কৃতি জগৎকে সাহায্য করলেন এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য একটা নতুন ধারণা সৃষ্টি করলেন। আজকে আসেন জিয়াউর রহমান সাহেবের যোগ্য উত্তরসূরি, তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সবাই আমরা তাকে নির্বাচিত করেছি তার হাতকে শক্তিশালী করেন। আজকে যে বাজেট হয়েছে, একটা সাংস্কৃতিক বান্ধব একটা বাজেট বাংলাদেশে প্রণয়ন করেছেন তারেক রহমান সাহেব। আমি আপনাদেরকে বলবো, আসেন সাংস্কৃতিক কর্মীরা, সাংস্কৃতিক সংগঠক যারা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা আসেন ঐক্যবদ্ধ হই। আজকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, বিভেদ বিভাজন ভুলে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে ঐক্যবদ্ধ করি এবং সাংস্কৃতিক একটা নতুন যাত্রা তৈরি করি। নতুন অভিযাত্রায় আমরা সবাই যদি সঙ্গে হতে পারি তারেক রহমানের সাথে, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে অনুরোধ করবো, আসেন আগামী দিনে সাংস্কৃতিক
সুষ্ঠু চর্চার জন্য আপনারা সবাই সম্মিলিত হবেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সোনার বাংলা সাংস্কৃতিক